বাজেট বিষয়ে পর্যালোচনা শুনবো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম আমার সাথে যুক্ত হয়েছেন। স্যার কেমন আছেন? আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আজকে বিশেষ একটি দিন, আজ বিকেল 3টায় জাতীয় অর্থ বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে, এমন একটি পরিস্থিতিতে বৈষম্য বিরোধী বাজেট তৈরির চ্যালেঞ্জ কি হতে পারে মনে হচ্ছে আপনার? চ্যালেঞ্জ, ধন্যবাদ। যে চ্যালেঞ্জ আসলে এই এবারকার বাজেটটা একটু ভিন্নতর, কারণ সংসদের বাইরে বাজেট হচ্ছে এবং বাজেটে যেটা এতদিন পর্যন্ত যেটা শুনে আসছে যে 10-12 পৃষ্ঠার একটা বাজেট আজকে ঘোষণা করবে। এখন মিটিং হচ্ছে, ওইটা অনুমোদন হবে উপদেষ্টা পরিষদে আর কি। তো এখন যতটুকু আমরা, এখন তো বাজেট ঘোষণা করা হয়নি, যতটুকু আমরা জেনেছি বিশেষ করে অর্থ উপদেষ্টার কাছ থেকে প্লাস পত্রপত্রিকায়, সেখানে যে আগের যে ধরনের বাজেট সেরকমই বাজেট হতে যাচ্ছে, খুব একটা ব্যতিক্রম না। এবং আরেকটা ইন্টারেস্টিং বলবো না, ব্যতিক্রমই বলবো যে দীর্ঘদিন থেকে কিন্তু বাজেটটা হয় আগের বছরের বাজেট থেকে 10-12% বা একটু বেশি বাড়িয়ে করা হয়, কারণ এই অর্থনীতিকে সেই জায়গায় বিশেষ করে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এবারই প্রথম আমি মনে হয় যে 0.87% কম বাজেট, হ্যাঁ, মতো 7,97,000 থেকে 7,90,000 টাকা। আর যেটি বলছেন দীর্ঘদিন থেকে আমাদের কিন্তু গ্রোথ হয়েছে, কিন্তু একটা জায়গায় আমাদের যে বৈষম্যটা কিন্তু বেড়েছে, সেই বৈষম্য এখানে দূর করার সুনির্দিষ্ট কোনো আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো কিছু কিছু জিনিসে বিশেষ করে একটা কথা বলার দরকার যে উন্নয়নশীল দেশগুলোতে বিশেষ করে সামাজিক সুরক্ষা খাতে 5-10% বরাদ্দ থাকে, কিন্তু আমাদের বরাবরই কিন্তু আমরা 3-4%-এর উপরে উঠতে পারি না। সেখানে আসলে বৈষম্য নিরসনের জায়গাটা কিন্তু সবসময় একটা মানে অপূর্ণ থেকে যায় আর কি। সেই দিক থেকে চ্যালেঞ্জ তো আছে, বিশেষ করে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে আমাদের রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি। এবং সেখানে এই মুহূর্তে কিন্তু আমাদের যে এই চলতি যে অর্থবছর, সেখান থেকে প্রায় 71,000 কোটি টাকা কিন্তু আমরা পিছিয়ে আছি রাজস্ব আদায়ে। এই চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে এই বাজেট বাস্তবায়ন করা খুবই মানে চ্যালেঞ্জ। সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি সেটা হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এবং মূল কৌশলের মধ্যে একটি সবচেয়ে উপরে বলা যায় যে এবারে বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার বিষয়টি। তো বাজেটে কি ধরনের পদক্ষেপ থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে? বাজেটে কি ধরনের প্রয়োজন, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে সামাজিক সুরক্ষা খাতে আরও বেশি বাড়াতে হবে, এই একটা বিষয়। এবং বিশেষ করে নিম্ন আয়ের যারা আছে তাদেরকে বিশেষ করে ন্যায্য মূল্যে যে আমরা যেটা চলছে এটাকে বাড়ানো উচিত বা আরও অ্যাভেলেবেল করা উচিত, এই একটা বিষয় আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের গত 8-9 মাসে অনেকে কর্ম কিন্তু হারিয়েছে এবং মানুষের ক্রয় ক্ষমতাটা কমে গেছে। সুতরাং এই জায়গায় কিন্তু আমাদেরকে নজর দিতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের উৎপাদন, যেটা আমাদের যে যোগান এবং চাহিদার মধ্যে যে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমাদের পরিসংখ্যানটা যদি সঠিক পাওয়া যেত তাহলে হয়তো এই গ্যাপটা পূরণ করার জন্য সরকারকে নির্দেশনা বা সরকারের পদক্ষেপগুলো নেওয়া উচিত, কারণ আমাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে বড় ধরনের একটা গ্যাপ থাকে। সুতরাং এইটা আমরা কিন্তু যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যানটার উপরে আমার অনেকের আস্থাটা কিন্তু নাই। আর যেটি বললেন যে মূল্যস্ফীতি প্রত্যেকবারেই কিন্তু কমানো কথা বলা হয়, টার্গেট থাকে, কিন্তু বছর শেষে দেখা যায় যে আমরা ওই আগের অবস্থায় থেকে পিছিয়ে থাকি, টার্গেট ফিল আপ হয় না। সুতরাং এবারও যে হবে এই কোনো নিশ্চয়তা আমি এবং বর্তমান যে অবস্থা তাতে করে জানি না কোনো নির্দেশনা আছে কিনা যে কোন স্ট্র্যাটেজিতে তারা মূল্যস্ফীতি কমাবে, সেটা আমার কাছে কিন্তু মনে হচ্ছে না। আচ্ছা, আপনি কর্মসংস্থানের ব্যাপারে বলছিলেন যে অনেক বেকারত্বের হার বেড়েছে, তো সেই কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কোন কোন খাতে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন বলে মনে করেন? এবং আরেকটি বিষয় আমি যুক্ত করতে চাই, বিনিয়োগের ব্যাপারটিও। বিনিয়োগ টানার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া উচিত? কিন্তু কর্মসংস্থান এবং বিনিয়োগের মধ্যে একটা সম্পর্ক আছে। বাংলাদেশে প্রায় 85% হচ্ছে বেসরকারি খাত। এই বেসরকারি খাত যদি আপনি বিনিয়োগ না হয় তাহলে কর্মসংস্থান কিন্তু বাড়বে না। সেখানে বেসরকারি খাতের ব্যবসায়ীরা, যারা উৎপাদনকারীরা, তারা কিন্তু নানান ধরনের সমস্যার মধ্যে আছে। সুতরাং কর্মসংস্থান কীভাবে বৃদ্ধি হবে? তারা বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগের জন্য বিশেষ করে তারা বারবারই বলছে যে গ্যাস এবং বিদ্যুতের একটা মানে আনইন্টারাপ্টেড তারা চায়, সরবরাহ চায়, সেটা যেটা হচ্ছে না।
কস্ট অফ ফান্ড এখন পর্যন্ত বাড়াই আছে। সব কিছু মিলে যদি বিনিয়োগ বাড়াতে হয়, যদি কর্মসংস্থান বাড়াতে হয়, তাহলে বিনিয়োগকে গুরুত্ব দিতে হবে। সেই জায়গাটা কিন্তু আমাদের ব্যবসায়ীরা বারবারই বলতেছে, এবং দেশি এবং বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ যদি না হয়, এই মেসেজটা যদি না যায়, তাহলে বিদেশি বিনিয়োগও কিন্তু হবে না। এই যে আমরা একটা খুব মানে কি বলবো, এই যে একটা ইনভেস্টমেন্ট আমরা একটা সামিট করলাম, তারপরে কিন্তু খুব একটা ভালো আমরা পাচ্ছি না, সারা পাচ্ছি না। এবং আরেকটা জিনিস যেটা বলতেই হয় যে আসলে এই বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে নির্বাচিত সরকারের বিকল্প নাই, এটা কিন্তু অন্যতম। আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এই ব্যাপারটি সম্পর্কে একটু না, আপনি এটা দেখুন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং এই যে এই সরকার কতদিন আছে আমরা জানি না, এরপরে একটা নির্বাচিত সরকার আসবে। এই বর্তমান সরকারের যে নীতি কৌশল, এটার সঙ্গে নির্বাচিত সরকার এই নীতি কৌশলকে ফলো করবে কিনা সেটা একটা আনসার্টেনিটি আছে। প্লাস এই যে রাজনৈতিক যে বিশেষ করে আমাদের স্যার কাইন্ডলি আপনি সাইলেন্ট করে নিতে পারেন মোবাইলটি। হ্যাঁ, এই জায়গাটায় যে আমাদের এই বিশেষ করে বিনিয়োগকারীরা আর কি, তারা যদি আস্থা না পায়, তাহলে কিন্তু তারা বিনিয়োগে আসবে না। দেশীয় বিনিয়োগকারীরাই আমাদের এখন কিন্তু আস্থাহীনতায় ভুগছে এবং অনিশ্চয়তার মধ্যে আছে। সেই জায়গায় আমি জানি না, একটা খুব চ্যালেঞ্জিং একটা আমাদের সামনে অপেক্ষা করছে, যে আমরা কর্মসংস্থান দেখলে যে 3 লাখ আবার যুক্ত হয়েছে। এবং আরেকটা জিনিস হলো যে আমাদের দারিদ্র কিন্তু 30 লাখ 27 লাখ নতুন যুক্ত হয়েছে এই দারিদ্রের, অতি দারিদ্র ক্যাটাগরিতে। তো এটা কিন্তু আমাদের বৈষম্যর কথা আপনি প্রথম প্রশ্নে বলেছেন, কিন্তু বৈষম্য এক্ষেত্রে বাড়ার তো কোনো, আমি বৈষম্য বাড়ার লক্ষণ দেখছি, কিন্তু কমানোর লক্ষণ কিন্তু আমরা দেখছি না। যে আপনি কর্মসংস্থানের বিষয়টি যেহেতু টানলেন, সেক্ষেত্রে আমি বলতে পারি যে বিষয় বড় একটি অংশ আমাদের জনসংখ্যার যুবক, এবং তাদেরকে যদি আমরা সক্ষম করতে চাই, দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে চাই, তো সেক্ষেত্রে নতুন বাজেটে কোন কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়? দেখুন, মোটা দাগে যদি আমি বলি যে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে, সেখানে শিক্ষা খাতে কিন্তু আমাদের এবার বাজেট, শিক্ষা এবং স্বাস্থ্য হচ্ছে দক্ষ মানব সম্পদ তৈরিতে ভূমিকা রাখে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে মোটা দাগে কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্যতে কিন্তু বাজেট কমানো হয়েছে। এবং সামনে দেখুন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন প্লাস এআই বলতে আমি যে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এখানে যুব সমাজকে আমরা একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমরা এখন তার মধ্যে দিয়ে চলছি। এই যুব সমাজকে যদি আমরা তাতে বিশেষ করে কাজে নিযুক্ত করতে না পারি, তাহলে আমাদের জন্য একটা মানে কি বলবো, দুর্ভাগ্য বলবো আমি। সে জায়গায় বিশেষ করে এই আইটি থেকে শুরু করে এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং অন্যান্য সাইট যেগুলো আছে, সেই জায়গায় কিন্তু আমাদের বিনিয়োগ বরাদ্দ দিতে হবে। তা না হলে এই যুব সমাজ কিন্তু এমনি আমাদের খুব একটা হতাশার মধ্যে আছে, তারা কিন্তু আরো হতাশার মধ্যে। স্যার, আপনি আমাদের সাথে থাকুন, আমরা একটি বিরতি নিয়ে ফিরতে চাই, আবারও আলোচনায় ফিরবো। দর্শক, একটি বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন বিজনেস টুডে। দর্শক, আমরা আলোচনা করছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলাম। স্যার, আপনাকে আবারও যুক্ত করছি আমাদের সাথে। আমরা বাকি বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। আমরা যে বিষয়টির মধ্যে ছিলাম সেটা হচ্ছে যুবকদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। সেক্ষেত্রে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির ব্যাপারটিও কিন্তু যুক্ত আমার কাছে মনে হয়। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি যদি না হয়, সেক্ষেত্রে কোম্পানিগুলো তো সেভাবে উন্নতি পাবে না। তো সেই বিষয়টি নিয়ে যদি আপনি যুক্ত করেন, ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিতে এবারের বাজেটে আসলে কতটা গুরুত্ব পাবে? এবার বাজেটে ব্যবসা যদি বলি, পজিটিভ নেগেটিভ দুটোই আছে। কিছু কিছু কর ছাড় দেওয়া আছে। বিশেষ করে টার্নওভারের বিষয়টা বলি, যে আগে ছিল 3 কোটি টাকা, সেখানে এখন সেটা 50 লাখ টাকা করা হয়েছে। সুতরাং এই বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা বা মাঝারি ব্যবসায়ীরা এটাতে একটু মানে কি বলবো, যে অস্বস্তিতে পড়বেন, যে তাদের ইনকামটা বিশেষ করে যেহেতু নানান কারণে ইনকাম কমে গিয়েছে, এই একটা নেগেটিভ দিক আছে। সেখানে কিছু কর্পোরেট ট্যাক্স কিছু সুবিধা দেওয়া হয়েছে এইসব জায়গাগুলোতে। ব্যবসা আমি পুরোপুরি বলবো না, তবে ব্যবসায়ীদের বিষয়টা কিছুটা হলো এই বাজেটে ছাড় আসবে বলে মনে হচ্ছে আর কি। সেদিক থেকে কিছু কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। তবে যেটা চলছে, যেটা মানুষের মধ্যে অনিশ্চয়তা এবং যে রাজনৈতিক অস্থিতিশীলতা, আইন শৃঙ্খলা, সবচেয়ে বড় দরকার কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখা। তা না হলে এই ব্যবসা কিন্তু প্রসার ঘটবে না, বা প্রসার না ঘটলেই কিন্তু আপনি যেটা বলছেন যে যুবক শ্রেণীদের জন্য যে কর্মসংস্থানের ব্যাপারটা, এই কর্মসংস্থানের ব্যাপারটা কিন্তু ব্যবসায়ীরা বারবারই সেই দাবি জানিয়ে আসছিলেন তাদের অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য।
তো প্রকল্প পরিকল্পনা এবং বাস্তবায়নের ঘাটতি সরকারি সচিবরাও এই ব্যাপারে স্বীকার করেছেন। এই বিষয়টি নিয়ে যে কথা বলতে চাই, বিভিন্ন প্রকল্প নেওয়া হচ্ছে, বাস্তবায়নের অনেকগুলো ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়টি কেমন ভাবে দেখছেন? না, এটি তো আসলে নতুন কথা না, এটা তো দীর্ঘদিন থেকে দেখা যাচ্ছে যে আমাদের প্রকল্পগুলো নেওয়া হচ্ছে কিন্তু অতি মূল্যায়িত হচ্ছে একদিক থেকে, আরেকদিক থেকে সঠিক সময়ে এটা কিন্তু সঠিক না, মানে যে নির্ধারিত সময়ের মধ্যে এটা সম্পন্ন করা হচ্ছে নানান ধরনের কারণে, আমলাতান্ত্রিক ব্যাপার আছে, তারপরে প্রকিউরমেন্টের সমস্যা আছে, অনিয়ম আছে, সব কিছু মিলে কিন্তু সবচেয়ে বড় জায়গাটা হলো আমাদের এই প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে, এবং আলটিমেটলি এটাতে খরচ একটু বেশি পড়ে যায়। সুতরাং সেই জায়গাতে এবার জানি না সুশাসন কতটুকু এস্টাবলিশ করতে পারবে। এবারের বাজেটে বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি। আমার জানা মতে বড় কোনো প্রকল্প নেওয়া হয়নি। যে প্রকল্পগুলো আছে ওটাকে চালিয়ে নেওয়া হবে, প্লাস কিছু কিছু প্রকল্পের কিন্তু বরাদ্দ মানে বাদ রাখা হয়েছে, এবং এগুলো হয়তো আরো মূল্যায়িত করে তারপরে এটা চালু করা। আমাদের একটি মানে আমাদের অর্থনীতির প্রাণ যে কৃষি খাত, সেই বিষয়টি না নিলেই নয়, সেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। মোট বাজেটের 5% নিচে এই কৃষি খাত নিয়ে বরাদ্দ থাকে, অথচ জিডিপিতে কৃষির অবদান 12%। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? বাজেটে আনুপাতিক বরাদ্দ দেওয়ার চ্যালেঞ্জটা কি? না, এবারও কিন্তু কৃষিতে বরাদ্দ কমানো হয়েছে, তো সুতরাং এটা আমাদের প্রাণ কিন্তু কৃষি, যেটা আপনি বিশেষ করে করোনার সময় লক্ষ্য করেছেন কিনা, যে আমাদের এই করোনায় আমাদের কৃষি কিন্তু বাঁচিয়ে রেখেছে। সব দিকে উৎপাদন কিছুটা হলো বাধাপ্রাপ্ত হয়েছে, কিন্তু কৃষিতে কিন্তু হয়নি, কৃষকরা কিন্তু তাদের কাজ চালিয়ে গেছে। তা সেই জায়গায় কিন্তু বিশেষ করে সারের, বিদ্যুতের যদি থেকে ভর্তুকি কমানো হয়, ভর্তুকি কমিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এটা একটা প্রভাব পড়বে। এবং কৃষিতে গুরুত্ব দেওয়া, যেটা বললেন যে আমাদের বাজেটে সবসময় কৃষিতে একটু কম গুরুত্ব দেওয়া হয়, এই জায়গায় কিন্তু আমাদেরকে আবার ভাবার সময় এসেছে। এবং আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে তো আমাদের এই প্রত্যাশাগুলো ছিলই যে গতানুগতিক বাজেট থেকে তারা একটু মানে চেঞ্জ করবে, পরিবর্তন নিয়ে আসবে, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শেষ প্রশ্ন দিয়ে আজকের আপনার সাথে আলোচনা শেষ করতে চাই। ট্রাম্প সরকারের যে বাড়তি শুল্ক আরোপ এবং আরেকটি বিষয় স্থলপথে রপ্তানিতে ভারতের বিধিনিষেধ, এই ব্যাপারগুলোর কারণে রপ্তানি খাতের যে চ্যালেঞ্জ, সেটা আমরা কতটা মোকাবেলা করতে পারবো এবারে বাজেট দিয়ে? বাংলাদেশের রপ্তানির অনেকটা রপ্তানির উপরেই নির্ভর। হ্যাঁ, ইন্ডিয়া এবং বিশেষ করে শুল্ক নীতি যেটা হচ্ছে ট্রাম্পের, এবং বিশেষ করে রেমিটেন্সের উপরে কিন্তু একটা বড় ধাক্কা, কিন্তু আমেরিকা থেকে যারা থাকে তারা যে রেমিটেন্সটা পাঠাচ্ছে সেখানে তারা 5% বোধহয় শুল্ক বসাবে, এবং সেটাও কিন্তু আমার মনে হয় যে আমাদের রেমিটেন্সের একটা ধাক্কা আসতে পারে। এটা আমাদেরকে আলোচনা করে, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এটা সমাধান করা উচিত। এবং ভারতের সঙ্গে আমি এটা তাই বলবো, আমি অন্য মিডিয়াতেও বলেছি যে আমরা ছোট দেশ, ভারত বড় দেশ, সুতরাং ভারতের কাছে তাদের রপ্তানিটা যতটা গুরুত্বপূর্ণ, আমাদেরটা কিন্তু গুরুত্বপূর্ণ। স্যার, সময়ের স্বল্পতার কারণে আপনার সাথে আরো মানে এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনার দরকার ছিল, সেটা সুযোগ হলো না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।